জামশেদ একজন প্রোগ্রামার। তার বয়স যখন ১৬, সে অত্যন্ত কষ্টে সৃষ্টে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ করেছিল। ইংরেজি আর ফিজিক্সে আরেকটু হলে ভরাডুবি হয়ে যেত। ২ বছর পরে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষার আগে সে মোটামুটি পড়াশোনা করেছিল এবং হয়তো এমনিতেই পাশ করে যেত। কিন্তু ব্যাপারটি নিশ্চিত করার জন্য ইংরেজি পরীক্ষায় দীর্ঘ রচনাটি নকল করতে গিয়ে পরীক্ষকের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল। সে যে কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে সেখানে উঁচু গলায় ছাত্র রাজনীতি করা হয়। স্লোগানে ঢাকা কলেজ ভবনটিকে দূর থেকে একটা খবরের কাগজের মতো মনে হয় এবং পরীক্ষার সময় পরীক্ষকরা নকলবাজ ছাত্রদের ঘাঁটাঘাঁটি করেন না। কিন্তু জামশেদের কপাল খারাপ, সে একজন আধপাগল নীতিবাগী শিক্ষকের হাতে ধরা পড়ে গেল। যদিও সে নিরীহ গোছের মানুষ, তবুও তার সন্ত্রাসী বন্ধুদের মতো সে ভয় দেখানোর চেষ্টা করে দেখল। তাতে কোনো লাভ হলো না, বরং উল্টো খুব দ্রুত একজন ম্যাজিস্ট্রেটের হাতে হস্তান্তর করে পাকাপাকিভাবে বহিষ্কার করে দেয়া হলো। জামশেদ মাসখানেক খুব মনমরা হয়ে ঘুরে বেড়াল। গভীর রাতে যখন আকাশে মেঘ করে ঝড়ো বাতাস বইত, তখন মাঝে মাঝে তার সমস্ত জীবন অর্থহীন মনে হতো। এমনকি সে ২ বার আত্মহত্যা করার কথাও চিন্তা করেছিল। আত্মহত্যা করার কোনো যন্ত্রণাহীন সহজ পরিচ্ছন্ন উপায় থাকলে সে যে তার জন্য সত্যি সত্যি চেষ্টা করে দেখত না, এ কথাটিও কেউ নিশ্চিত করে বলতে যায় না। ঠিক এরকম সময়ে জামশেদ নয়াবাজারের মোড়ে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রথমবারের মতো একটি কম্পিউটার দেখল। ঘটনাটি যে তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সে সেটা তখনও জানত না। তার এক সহপাঠী, যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার প্রস্তুতি হিসেবে কম্পিউটারের উপর কোর্স নেয়ার জন্য এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছে, তার সাথে সময় কাটানোর জন্য সে এই ট্রেনিং সেন্টারে এসেছিল। কম্পিউটারের মনিটরের সামনে বসে তাকে আপাতদৃষ্টিতে অর্থহীন কিছু কাজ করতে হচ্ছিল। কাজটি কেন করতে হচ্ছে কিছুতেই সে ব্যাপারটি ধরতে পারছিল না। অথচ ২ মিনিটের মাথায় হঠাৎ করে জামশেদের কাছে পুরো ব্যাপারটি অত্যন্ত যুক্তিসঙ্গত সহজ কাজ বলে মনে হতে থাকে। ঘণ্টাখানেকের মাঝে জামশেদ সবিস্ময়ে আবিষ্কার করল সে তার সহপাঠীকে প্রোগ্রামিংয়ে সাহায্য করতে শুরু করেছে। মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটা বোঝা খুব সহজ নয়। জামশেদের ভেতর হঠাৎ করে কম্পিউটার নামক এই বিচিত্র যন্ত্রটির জন্য এক ধরনের অমানবিক আগ্রহের জন্ম হলো। কম্পিউটার ট্রেনিং সেন্টারে নানা ধরনের কোর্সের কোনোটি নেয়ার মতো আর্থিক সঙ্গতি ছিল না এবং ভাইয়ের সংসারে ভাবির ফুটফরমাস খেটে ট্রেনিং, সেটি হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। দিন কয়েক কম্পিউটার ট্রেনিং সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করে সে একরকম বেপরোয়া হয়ে একটা সাহসের কাজ করল। একদিন তার ভাবির একটা সোনার বালা চুরি করে ফেলল। ঘটনাটি যে জামশেদ করতে পারে সেটি ঘুণাক্ষরেও কেউ সন্দেহ করতে পারেনি। বাসার কাজের ছেলেটিকে জামশেদের বড় ভাই, যিনি তাদের অফিসের ভলিবল টিমের ক্যাপ্টেন, অমানসিকভাবে পেটালেন। তারপরেও স্বীকার না করায় তার জিনিসপত্র কেড়ে নিয়ে পুলিশের হাতে দ্বিতীয়বার নৃশংসভাবে পেটানোর জন্য তুলে দিলেন। পুরো ব্যাপারটিতে জামশেদের ভিতরে এক ধরনের গভীর অপরাধবোধ জন্ম হলো। কিন্তু তবুও একটিবারও সোনার বালাটি ফিরিয়ে দিয়ে সম্পূর্ণ নিরপরাধ এই কাজের ছেলেটিকে রক্ষা করার কথা মনে হলো না। সোনার বালাটি বিক্রি করে সেই টাকা দিয়ে কম্পিউটার নামক এই বিচিত্র জিনিসটির গহীনে প্রবেশ করার জন্য তার ভিতরে যে দুর্দমনীয় আকর্ষণের জন্ম হয়েছে তার সঙ্গে তুলনা করার মতো অন্য কোনো অনুভূতির সাথে সে পরিচিত নয়। সোনার বালাটি যে মূল্যে বিক্রি করার কথা, জামশেদকে তার থেকে অনেক কম মূল্যে বিক্রি করতে হলো। চোরাই জিনিস দেখেই কেমন করে জানি দোকানিরা বুঝে ফেলে। টাকাগুলো হাতে পেয়েই সে নয়াবাজারের মোড়ের কম্পিউটার ট্রেনিং সেন্টারের একটি অত্যন্ত উচ্চাভিলাষী কোর্সে ভর্তি হয়ে গেল। কম্পিউটার ট্রেনিং সেন্টারটির সাইনবোর্ড অনেক বড় বড়
এবং ভালো ভালো কথা লেখা থাকলেও এর প্রকৃত অবস্থা ছিল অত্যন্ত করুণ। একটি আধো অন্ধকার ঘিঞ্জি ঘরে কিছু প্রায় বিলুপ্ত প্রজাতির ভাইরাস সৃষ্ট কম্পিউটার এবং একজন অশিক্ষিত ইন্সট্রাক্টর ছাড়া আর বিশেষ কিছু ছিল না। কোর্সে চলাকালীন যখন অন্য ছাত্রেরা হোঁচট খেতে খেতে এক জায়গাতে অন্ধের মতো ঘুরপাক খাচ্ছিল, তখন জামশেদ অপারেটিং সিস্টেমের বেড়াজাল পার হয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সৃজনশীল ভূখণ্ডে পা দিয়ে ফেলল। অর্ধশিক্ষিত ইন্সট্রাক্টর এ ব্যতিক্রমী ছাত্রকে পেয়ে প্রথমে অত্যন্ত বিরক্ত বোধ করলেও যখন আবিষ্কার করল সে তাকে আর কোনো প্রশ্ন না করে নিজে নিজেই কম্পিউটারের গহীনে প্রবেশ করে যাচ্ছে, সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ৩ মাসের এই উচ্চাভিলাষী কোর্সের দ্বিতীয় মাসের দিকে জামশেদ আবিষ্কার করল এখানে তার শেখার মতো আর কিছু বাকি নেই। যে স্বল্প সময় তাকে কম্পিউটারের সামনে বসতে দেওয়া হয় সেটি তার জন্য যথেষ্ট নয়। যে করেই হোক তাকে এই রহস্যময় যন্ত্রটিকে আরও দীর্ঘ সময়ের জন্য পেতে হবে। যে পদ্ধতিতে সে এই কোর্সের ব্যয়ভার বহন করেছে সে একই পদ্ধতিতে কম্পিউটার কেনা সম্ভব নয়। কিন্তু একটি কম্পিউটারকে ২৪ ঘন্টা কাছাকাছি না পেলে সে যে ভয়ানক কিছু একটা করে ফেলতে পারে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। জামশেদের ভয়ানক কিছু করার প্রয়োজন হলো না, কারণ তার একটি অভাবিত সুযোগ এসে গেল। কম্পিউটার ট্রেনিং সেন্টারের অর্ধশিক্ষিত ইন্সট্রাক্টর ভদ্রলোক স্থানীয় একটি দৈনিক পত্রিকায় কম্পিউটারের অপারেটর পদে চাকরি নিয়ে চলে গেল। ট্রেনিং সেন্টারের মালিক প্রায় ১ ডজন নানা ধরনের ছাত্র নিয়ে অত্যন্ত বিপদের মাঝে পড়ে গেলেন। ছাত্রদের সবাইও তাদের টাকা ফেরত দেওয়ার দাবি করতে লাগলো। ট্রেনিং সেন্টারের মালিক যখন কোর্স শেষ করার জন্য পাগলের মতো একজন ইন্সট্রাক্টরের খোঁজ করছিলেন, তখন জামশেদ তার কাছে কাজ চালিয়ে নেওয়ার প্রস্তাব দিল। জামশেদের প্রস্তাব প্রথমে ট্রেনিং সেন্টারের মালিকের কাছে অত্যন্ত হাস্যকর মনে হলেও জামশেদ কিছুক্ষণের মাঝে তার কাছে নিজের কর্মক্ষমতা প্রমাণ করে দিল। কোর্সের ছাত্রদের কাছে ব্যাপারটি গ্রহণ করানো অনেক বড় সমস্যা হিসেবে দেখা গেল। যে মানুষটি তাদের সঙ্গে বসে একটা জিনিস শেখা শুরু করেছে এখন সে তাদেরকে শেখাবে, এটি গ্রহণযোগ্য নয়। কিন্তু তারা যখন আবিষ্কার করলো আগের ইন্সট্রাক্টর নিজের ধোঁয়াটে জ্ঞানের কারণে তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছিল এবং জামশেদ তাদেরকে সে অন্ধকার থেকে আলোতে টেনে আনছে, শুধু তাই নয়, কম্পিউটার জগতের নানা গলিঘুজির মাঝে কোনটিতে এখন প্রবেশ করা যায়, কোনটিতে উঁকি দেয়া যায় এবং আপাতত কোনটি থেকে দূরে থাকাই ভালো সেই বিষয়টিও হাতে ধরে বুঝিয়ে দিচ্ছে, তখন জামশেদের প্রতি তাদের কৃতজ্ঞতার সীমা রইল না। জামশেদের জীবনে তখন একটি বিস্ময়কর বিপ্লব ঘটতে শুরু করলো। কম্পিউটার ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর হিসেবে তার কাছে অফিস ঘরের চাবি থাকে। সে যখন খুশি অফিসে আসতে পারে এবং কম্পিউটারের সামনে বসে থাকতে পারে। মাস শেষে সে বেতন পেতে শুরু করলো। সেই বেতনের টাকা দিয়ে সে তার বহুদিনের শখ একটি সানগ্লাস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বই কিনে আনলো। ইংরেজি বই পড়তে গিয়ে সে পদে পদে হোঁচট খেয়ে প্রথমবারের যথেষ্ট ইংরেজি না জানার জন্য নিজেকে অভিশাপ দিতে লাগলো। জামশেদ প্যাসকেল এবং সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করে কিছুদিনের মাঝে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ঝুঁকে পড়ল এবং অন্যেরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুটিন বাঁধা নিয়মের রাস্তা ধরে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে চেষ্টা করতে থাকে, তখন জামশেদ প্রোগ্রামিংয়ের অপরিচিত পথে পথে ঘুরে বেড়াতে থাকে। স্থানীয় ব্যবসায়ী ব্যাংক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নানা ধরনের সফটওয়্যার তৈরি করে দেওয়ার ফাঁকে ফাঁকে সে সম্পূর্ণ নতুনভাবে দাবা খেলার একটা প্রোগ্রাম লিখল। প্রোগ্রামটির প্রচলিত সবগুলো দাবা খেলার সফটওয়্যারকে হারিয়ে দেয়ায় জামশেদ অনেকটা নিশ্চিত হলো প্রোগ্রামিংয়ের জগতে সে মোটামুটি ঠিক দিকেই অগ্রসর হচ্ছে। কম্পিউটারের সাথে ঘনিষ্ঠতা হবার ২ বছরের মাঝে জামশেদের জীবনে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। একদিন ইংরেজি খবরের কাগজে সে একটি বিদেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে পেল।
প্রতিষ্ঠানটি তাদের একটি প্রজেক্ট শেষ করার জন্য কয়েকজন প্রোগ্রামার খুঁজছে। বেতন এবং সুযোগ-সুবিধার বর্ণনা অত্যন্ত লোভনীয়, কিন্তু জামশেদ আগ্রহী হলো সম্পূর্ণ অন্য কারণে। প্রতিষ্ঠানটি এদেশে প্রথম একটি সুপার কম্পিউটার স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি যে ধরনের আনুষ্ঠানিক শিক্ষা এবং অভিজ্ঞতা চাইছে, জামশেদের তার কোনোটাই নেই, কিন্তু তবু সে হাল ছাড়ল না। ছোট একটা ফ্লপি ডিস্কে ভার্চুয়াল রিয়েলিটির তার প্রিয় একটি প্রোগ্রাম লিখে প্রতিষ্ঠানটির কাছে পাঠিয়ে দিল। মনে মনে আশা করলেও প্রতিষ্ঠানটি যে সত্যি সত্যি তাকে প্রোগ্রামার হিসেবে গ্রহণ করবে সেটা জামশেদ বিশ্বাস করেনি। তাই যেদিন সুদৃশ্য খামে চমৎকার একটি প্যাডে জামশেদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে হাজির হলো, জামশেদ সেটি অনেকবার পড়েও বিশ্বাস করতে পারল না। তার থেকে ভালো ইংরেজি জানে এমন একজনকে দিয়ে পড়িয়ে তার ব্যাপারটি বিশ্বাস করতে হলো। জামশেদ তার জমানো টাকা দিয়ে একটা স্যুট তৈরি করে তার নতুন কাজে যোগ দিল। অনেক খরচ করে তৈরি করা সেই স্যুটটি। জামশেদ অবশ্যই দ্বিতীয়বার পারেনি। কাজে যোগ দিয়ে আবিষ্কার করল প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ভুসভুসে একটা জিন্সের প্যান্ট এবং রং ওঠা বিবর্ণ একটি শার্ট পরে কাজ করতে আসে। অন্য যারা রয়েছে তাদের সবারই ইচ্ছে করে অগোছালো এবং নোংরা থাকার প্রবণতা রয়েছে। একমাত্র সুবেশী মানুষটি প্রতিষ্ঠানের একজন কেরানি এবং অন্যদের সামনে তাকে কেমন জানি হাস্যকর দেখায়। কাজ বুঝে নিতে জামশেদের কয়েক সপ্তাহ লেগে গেল। এতদিন সে যে ধরনের কম্পিউটারে কাজ করে এসেছে সেগুলি যে প্রকৃত অর্থে ছেলেমানুষি খেলনা ছাড়া আর কিছু নয়, সেটি বুঝতে পেরে তার বিস্ময়ের সীমা রইল না। প্রতিষ্ঠানটি যে এক্সপিজি ক্রে 390 সুপার কম্পিউটারটি বসিয়েছে তার অসংখ্য মাইক্রোপ্রসেসরকে শীতল করার জন্যই বিশাল ফ্রিয়ম পাম্প প্রস্তুত রয়েছে। যদি কোনো কারণে হঠাৎ করে শীতল করা বন্ধ হয়ে যায়, পুরো সুপার কম্পিউটারটি একটি বিস্ফোরকের মতো বিস্ফোরিত হয়ে যাবে, সেটিও তার জানা ছিল না। এই বিশাল আয়োজন দেখে প্রথম প্রথম জামশেদ তার নিজের সীমিত জ্ঞান নিয়ে একটু সংকুচিত হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মাঝেই তার নিজের ভিতর আত্মবিশ্বাস ফিরে আসতে শুরু করে। এই প্রতিষ্ঠানে তার মতো যারা আছে তাদের সবারই প্রাতিষ্ঠানিক জ্ঞান তার থেকে অনেক বেশি, কিন্তু কম্পিউটারের প্রোগ্রামিংয়ের ব্যাপারে তার যে রকম ষষ্ঠ একটা ইন্দ্রিয় রয়েছে সেরকম আর কারো নেই, সেটা সে খুব তাড়াতাড়ি বুঝে ফেলল। মাসের শেষে অবাস্তব একটি অঙ্কের প্রথম বেতন পেয়ে জামশেদ তার ভাবিকে একজোড়া সোনার বালা কিনে দিল। জামশেদের স্বল্পবুদ্ধি ভাবি ব্যাপারটিতে অভিভূত হয়ে গেলেন, কিন্তু তার পেছনে অন্য কোনো ইতিহাস থাকতে পারে সেটি তার কিংবা অন্য কারো একবারও সন্দেহ হলো না। জামশেদ তার ভাইয়ের বাসার কাজের ছেলেটিকে অনেক খুঁজল। সম্পূর্ণ বিনা অপরাধে তার অকিঞ্চিৎকর জীবনে যে ভয়াবহ নৃশংসতা নেমে এসেছিল, সেই অপরাধের খানিকটা প্রায়শ্চিত্ত করার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার সেই ইচ্ছে পূর্ণ হলো না। বছরখানেকের মাঝে জামশেদ সুপার কম্পিউটারের আর্কিটেকচার সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নিল। প্রচলিত হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তার কাছে অসম্পূর্ণ মনে হতে থাকে বলে সে নিজের মতো একটি কম্পাইলার তৈরি করতে থাকে। কোনো একটি জটিল সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ না করেই সেটাকে সে সমাধান করার চেষ্টা করা যেতে পারে, সেটা সবার কাছে যত আজগুবি মনে হোক না কেন, জামশেদ তার পিছনে লেগে রইল। বছর দুয়েক পর জামশেদ তার জন্য নির্ধারিত কাজ করার ফাঁকে ফাঁকে নিজের জন্য প্রথম একটি কাজ সম্পূর্ণ করল। কম্পিউটার জগতের প্রচলিত ভাষায় সেটিকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হলেও জামশেদ সেটিকে কল্পলোক বলে অভিহিত করতে লাগলো। জামশেদের প্রোগ্রামটি সত্যিকার জগতের কাছাকাছি একটা কৃত্রিম জগৎ। কল্পলোক তৈরি করার জন্য সে তার নিজের ঘরটিকে বেছে নিয়েছে। ঘরের বিভিন্ন অংশের ছবি নিয়ে সে ডিজিটাইজ করে নিয়ে তার প্রোগ্রামের মূল ভিত্তি তৈরি করেছে। ঘরের ভিতর ঘুরে বেড়ানো, একটা জানালা খুলে বাইরে তাকানো, দরজা খুলে ঘরের বাইরে আসা,
টেবিলের উপর রাখা বই হাতে তুলে নেয়া, এরকম খুঁটিনাটি অসংখ্য কাজ সে প্রোগ্রামের মাঝে স্থান দিয়েছে। জামশেদ যে প্রতিষ্ঠানের জন্য কাজ করছে তার প্রায় সবাই এই কল্পলোকে কখনো না কখনো ঘুরে বেড়িয়েছে। প্রতিষ্ঠানের জিএম বাকি ছিলেন। একদিন তিনিও দেখতে এলেন। কফির মগে চুমুক দিতে দিতে বললেন, শুনেছি তুমি আমাদের মেশিনকে বেআইনি কাজে ব্যবহার করছো। জামশেদ একটু থতমত খেয়ে বলল, না মানে যখন কেউ ব্যবহার করে না। জিএম ভদ্রলোক হা হা করে হেসে বললেন, তুমি দেখি আমার কথা সিরিয়াসলি নিয়ে নিলে। কম্পিউটার 24 ঘন্টা চালু রাখতে হয়, অথচ 10%ও ব্যবহার করা হয় না। যদি তুমি নিজের কাজ শেষ করো অন্য কাজ করো, কোনো সমস্যা নেই। আমি নিজের কাজ নিজে শেষ করেই, আমার সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে মানুষ 24 ঘন্টার মাঝে 18 ঘন্টা কাজ করে তার নিজের কাজ শেষ হয়ে যাবারই কথা। এখন দেখি তোমার শখের কাজ। জামশেদ জিএম ভদ্রলোকের হাতে একটা হেলমেট ধরিয়ে দিয়ে বলল, এটা মাথায় পরতে হবে। ভদ্রলোক মাথায় পরে শীষ দেবার মতো শব্দ করে বললেন, করেছোটা কি? এ তো দেখছি অবিশ্বাস্য ব্যাপার। এটা বুঝি তোমার ঘর? জি। তুমি দেখি আমার থেকেও নোংরা। টেবিলে এতগুলো বই গাদাগাদি করে রেখেছো। আপনি ইচ্ছে করলে একটা বই তুলতে পারবেন। মাথায় হেলমেট পরা অবস্থায় পড়া বাস্তব জগতে কাল্পনিক একটা টেবিল থেকে কাল্পনিক একটা বই তুলে নিলেন। বইটা হাতে নিয়ে তার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বললেন, কি আশ্চর্য, তুমি পুরোটা তৈরি করেছো? হ্যাঁ। বইটা ছেড়ে দিলে কি হবে? নিচে পড়বে। সত্যি? সত্যি। জিএম ভদ্রলোক তার হাতে পড়াবস্তু বইটি ছেড়ে দিতে সেটি সশব্দে নিচে পড়ল। জিএম ভদ্রলোকের মুখে হাসি উদ্ভাসিত হলো। মাথা নেড়ে বললেন, ফিজিক্স অংশটুকুও নিখুঁত। হাত থেকে পড়তে ঠিক সময় নিল দেখছি। প্রোগ্রাম করার জন্য তোমাকে ফিজিক্স শিখতে হচ্ছে। জামশেদ হাসি মুখে বলল, এসএসসিতে আরেকটু হলে ফেল করে ফেলেছিলাম। এইচএসসি তো দিতেই পারলাম না। তখন ব্যাপারগুলো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাই হয়। জিএম ভদ্রলোক ঘরের মাঝে হেঁটে বেড়াতে লাগলেন। কাছে গিয়ে জানালা খুলে বাইরে তাকালেন। আকাশের দিকে তাকালেন। জানালা বন্ধ করতে গিয়ে হঠাৎ ছিটকে পিছিয়ে এলেন। মাকড়সা? জামশেদ হাসি হাসি মুখ করে বলল, হ্যাঁ, আমার ঘরে একটা গোবদা সাইজের মাকড়সা থাকে, ভাবলাম এখানে ঢুকিয়ে দিই। জিএম মাকড়সাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললেন, পৃথিবীর এই একটা জিনিস আমি দু চোখে দেখতে পারি না। জামশেদের মুখে কৌতুকের হাসি ফুটে উঠলেন। বলল, আপনি ভয় পান? হ্যাঁ, ভয়, ঘেন্না, বিতৃষ্ণা। গায়ের লোম দাঁড়িয়ে যায়, হাত পা শিরশির করতে থাকে। জিএমের মুখে এক ধরনের আতঙ্কের ছাপ ফুটে উঠতে থাকে। তিনি এক বিচিত্র ধরনের গলায় বললেন, নড়ছে, মাকড়সাটা নড়ছে। হ্যাঁ, আপনি যদি তাকে ভয় দেখান শেলফের পেছনে লুকিয়ে যাবে। আর যদি আমি ঝাঁটাপেটা করি তাহলে কি মরে যাবে? হ্যাঁ, মরে যাবার কথা। পোকামাকড় মরে যাবার একটা ছোট প্রসিডিউর আছে। আছে? তোমার ঘরে কোনো ঝাঁটা আছে? ঝাঁটা নেই, টেবিলে খবরের কাগজ আছে, সেটাকে পাকিয়ে নিয়ে চেষ্টা করতে পারেন। জিএম অদৃশ্য একটা টেবিল থেকে অদৃশ্য একটা খবরের কাগজ নিয়ে সেটাকে পাকিয়ে একটা লাঠির মতো করে নিয়ে পায়ে পায়ে অদৃশ্য মাকড়সার দিকে এগিয়ে গেলেন। তার মুখ শক্ত, শরীর টান টান হয়ে আছে। কাছাকাছি গিয়ে তিনি অদৃশ্য একটা মাকড়সাকে আঘাত করার চেষ্টা করে হঠাৎ লাফিয়ে পিছনে সরে এলেন। জামশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো? বাঘ, তোমার প্রোগ্রামে বাঘ আছে। বাঘ? জামশেদ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। প্রোগ্রামিংয়ের সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি যে আবিষ্কার করেছে, এই পদ্ধতিতে প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটি সাধারণ ভাষায় সেটাকে বাগ বলা হয়ে থাকতে পারে না। সে এগিয়ে বলল, কিরকম বাগ? জিএম নিঃশ্বাস ফেলে বললেন, মাকড়সাটা শূন্যে ভাসছে, ভাসতে ভাসতে সেটা আমার দিকে আসছে, আস্তে আস্তে সেটা বড় হচ্ছে। বড় হচ্ছে? হ্যাঁ। আর 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 কি? ঘরের দেয়াল, ছাদ, মেঝে থেকে মাকড়সা বের হয়ে আসছে।
হাজার হাজার মাকড়সা, লক্ষ লক্ষ মাকড়সা কিলবিল করছে। জিএম একটা বিকট আর্তনাদ করে তার হেলমেটটি খুলে নিলেন। তার সারা মুখে একটা ভয়াবহ আতঙ্কের ছাপ। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বললেন, কি সাংঘাত! এরকম সময় হঠাৎ একটা অ্যালার্ম বাজতে শুরু করে এবং কয়েকজন টেকনিশিয়ান ছোটাছুটি শুরু করে থাকে। জিএম ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মেশিন ক্র্যাশ করেছে। কিভাবে? বুঝতে পারছি না। মেমোরি পার্টিশন ভেঙে গেছে। কিভাবে ভাঙলো? বুঝতে পারছি না। জিএম জামশেদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। তোমার প্রোগ্রামের বাগ। কিন্তু আমি মেমোরি পার্টিশন করেছি রীতিমতো ফায়ারওয়াল দিয়ে। জিএম নিঃশ্বাস ফেলে বললেন, এক্সপিজি ক্রে 390 সুপার কম্পিউটার এত জটিল যে তার সঠিক আর্কিটেকচার কেউ জানে না। যারা তৈরি করেছে তারাও না। আমি দুঃখিত। আমার জন্য তোমার দুঃখিত হবার কিছু নেই। আমাদের প্রজেক্ট হয়তো 1 মাস পিছিয়ে যাবে, কিন্তু তুমি যেটা করেছো সেটা অবিশ্বাস্য। ঠিক কী কারণে মেমোরি পার্টিশন ভেঙেছে যদি বের করতে পারো, একটা বড় কাজ হবে। কি জানে, ব্যাপারটা লাইসেন্স করে নিয়ে হয়তো $1 বিলিয়ন প্রজেক্ট ধরে ফেলতে পারবো। সন্ধেবেলা জামশেদ হেঁটে হেঁটে বাসায় ফিরছে। তার ব্যাংকে এখন অনেক টাকা। ইচ্ছে করলে সে একটা গাড়ি কিনতে পারে, একজন ড্রাইভার রাখতে পারে, সেই গাড়িতে ঘুরে বেড়াতে পারে। কিন্তু সে কিছুই করেনি। 24 ঘন্টার সে 18 ঘন্টা কাজ করে। তার আনন্দ এবং বিষাদ সবকিছুই প্রোগ্রামিংয়ের যুক্তিতত্ত্বের মাঝে। তার বাইরে কোনো জগৎ নেই। জামশেদ অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশে বড় বড় বিল্ডিংগুলির দিকে তাকায়। আলোকোজ্জ্বল দোকানপাট, মানুষ যাচ্ছে এবং আসছে। রাস্তায় গাড়ি হর্ন দিতে দিতে হুসহাস করে ছুটে যাচ্ছে। চারদিকে একটা সুশৃঙ্খল নিয়ম, যেন কোনো কৌশলী প্রোগ্রামারের তৈরি একটি ভার্চুয়াল রিয়েলিটির প্রোগ্রাম। জামশেদ হঠাৎ ভেতরে ভেতরে চমকে ওঠে। সত্যি যদি তাই হয়ে থাকে, সত্যি যদি এই জগৎ, এই আকাশ বাতাস, মানুষ, পশু পাখি, তাদের সভ্যতা, তাদের জ্ঞান বিজ্ঞান আসলে একটি কৌশলী প্রোগ্রামারের তৈরি সব প্রোগ্রাম। জামশেদ মাথা থেকে চিন্তাটি সরাতে পারে না। যদি সত্যি একটি প্রোগ্রাম, সে কি কখনো সেটা জানতে পারবে? কোনো কি উপায় রয়েছে যেটা দিয়ে সে প্রমাণ করতে পারবে যে এটি কোনো অসাধারণ প্রতিভাবান ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মহাজাগতিক প্রাণীর কাল্পনিক জগৎ নয়? এটি সত্যি, এটি বাস্তব। কিন্তু বাস্তবতার অর্থ কি? এটি কি তার মস্তিষ্কের কিছু ধরাবাঁধা সংজ্ঞা নয়? সেই সংজ্ঞাটি যে সত্যি, সেটি সে কিভাবে প্রমাণ করবে? সে প্রোগ্রামারের এই জগৎ তৈরি করেছে, সেই কি মস্তিষ্কের চিন্তাভাবনাও প্রোগ্রাম করে দেয়নি? জামশেদের মাথা গরম হয়ে ওঠে। সে জোর করে তার মাথা থেকে চিন্তাটি দূর করে দেওয়ার চেষ্টা করে। তার চারপাশে ঘুরে তাকায়। একটা বড় দোকানের সামনে কিছু কিশোর জটলা করছে। খালি পা, জীর্ণ প্যান্ট এবং বোতামহীন শার্ট, মাথায় উস্কো খুস্কো চুল। জামশেদের হঠাৎ করে তার ভাইয়ের বাসার কাজের ছেলেটির কথা মনে পড়ে গেল। ভাবির সোনার বালাটি চুরি করার পর তাকে যেরকম নৃশংসভাবে মারধর করা হয়েছিল, দৃশ্যটি তার আবার মনে পড়ে যায়। ভাইয়ের শক্ত পেটা শরীরের শক্তিশালী হাতের প্রচণ্ড ঘুষি খেয়ে ঠোঁট থেতলে গিয়েছে, নাক মুখ রক্তে মাখামাখি। একটা বুঝে গিয়েছে। জামশেদ জোর করে মাথা থেকে দৃশ্যটি সরিয়ে দেয়। তার জন্য এই সম্পূর্ণ নিরপরাধ ছেলেটির জীবন ধ্বংস করে দেয়া হলো। কোথায় আছে এখন ছেলেটি? জামশেদের ভিতরে প্রচণ্ড একটা অপরাধবোধ এসে ভর করে। সে ছেলেটির সাথে দেখা হলে সে ছেলেটির জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে তার অপরাধের বোঝা লাঘব করে দিতে পারত। কিন্তু আর কখনো তার সাথে দেখা হয়নি। মনে মনে সে ছেলেটিকে খুঁজে বেড়ায়। কিন্তু পৃথিবী বিশাল একটি ক্ষেত্র, সেখানে মানুষ অবলীলায় হারিয়ে যায়। কৌশলী কোনো এক প্রোগ্রামারের অসংখ্য রাশিমালার ক্ষুদ্র অকিঞ্চিৎকর একটি রাশি, মেমোরির তুচ্ছ একটি বিট। জামশেদ একটা নিঃশ্বাস ফেলে সামনে তাকালো।
অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে সে কখন লেকের পাশে এসে দাঁড়িয়েছে লক্ষ্য করেনি। বিকেলবেলা জায়গাটি মানুষের ভিড়ে জনাকীর্ণ হয়ে থাকে, এখন মোটামুটি ফাঁকা। কাগজের ঠোঙা, বাদামের খোসা, সিগারেটের খালি প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। দৃশ্যটিতে কেমন যেন এক ধরনের নিঃসঙ্গ বিষণ্ণতা লুকিয়ে আছে। জামশেদ কি মনে করে লেকের পাশে একটা বেঞ্চে বসল। সম্পূর্ণ অকারণে তার মনটি কেন জানি খারাপ হয়ে আছে। ভাই! হঠাৎ করে গলার স্বর শুনে জামশেদ চমকে ঘুরে তাকালো। বেঞ্চের অন্য পাশে কে যেন বসে আছে, আবছা অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। জামশেদ ভয় পাওয়া গলায় বলল, কে? ভাই আমি। আমাকে চিনতে পারছেন না? জামশেদ ভূত দেখার মতো চমকে উঠল। তার ভাইয়ের বাসার সেই কাজের ছেলেটি, নাক ও মুখ থেতলে আছে, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু সারা মুখ রক্তে মাখামাখি, একটি চোখ বুজে আছে। তুই? হ্যাঁ। তুই কোথা থেকে? তোর চেহারা এরকম কেন? মনে নাই? আপনি বেগম সাহেবের সোনার বালা চুরি করলেন, তারপরে? তুই কেমন করে জানিস? আমি জানি। তারপর সবাই আমাকে মিলে মারলেন। এই দেখেন, সামনের 2টা দাঁত ভেঙে পড়ে গেছে। ছেলেটি আবছা অন্ধকারে তার মুখ খুলে দেখানোর চেষ্টা করল। জামশেদ ভালো করে দেখতে পারল না। জামশেদের সারা শরীরে হঠাৎ কাঁটা দিয়ে ওঠে। এটি কি সত্যি? সে ভালো করে তাকালো। আবছা অন্ধকারে সত্যি সত্যি ছেলেটি বেঞ্চের অন্য পাশে বসে আছে, এত কাছে যে সে হাত বাড়ালে স্পর্শ করতে পারবে। জামশেদ খানিকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থেকে বলল, তুই কোথা থেকে এসেছিস? ছেলেটি অনির্দিষ্টভাবে বলল, ওই ওখান থেকে। কেন? আপনি আমার সাথে দেখা করতে চান সেই জন্যে? তুই কেমন করে জানিস? ছেলেটি উদাস গলায় বলল, আমি জানি। জামশেদ হঠাৎ করে পুরো ব্যাপারটি বুঝতে পারে। তার অনুমান সত্যি। এই সমস্ত জগৎ, আকাশ বাতাস, মানুষ, পশু পাখি, সভ্যতা, জ্ঞান বিজ্ঞান আসলে একজন প্রকৌশলী প্রোগ্রামার তৈরি। কোনো প্রোগ্রাম নিখুঁত নয়, তার ত্রুটি থাকে। ভার্চুয়াল রিয়েলিটির প্রোগ্রামে ত্রুটি ছিল। সেই ত্রুটিতে স্পর্শ করা মাত্র এক্সপিজি গ্রে 390 সুপার কম্পিউটারের সমস্ত সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল। ছোট একটি ত্রুটি সুযত্নে গড়ে তোলা জটিল একটা প্রোগ্রামকে ধ্বংস করে দিয়েছিল। বিশাল এই সৃষ্টিজগতের এই প্রোগ্রামেও ত্রুটি আছে। সেই ত্রুটিটি তার চোখের সামনে ধরা পড়েছে। তার বাসার কাজের ছেলেটি তার কাছে এসে বসে আছে। কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই, তবু সে চুপচাপ বসে আছে। এখন এই ত্রুটিটি স্পর্শ করলে কি এই প্রোগ্রামটিও ধ্বংস হয়ে যাবে? জামশেদ আবার ঘুরে তাকালো। মনে প্রাণে সে আশা করছিল সে তাকিয়ে দেখবে তার পাশে কেউ নেই। পুরোটা তার উত্তপ্ত মস্তিষ্কের একটা কল্পনা, কিন্তু সেটা সত্যি নয়। তার পাশে ছেলেটি বসে আছে, মুখ রক্তাক্ত, ঠোঁটটা কেটে গেছে, একটা চোখ বুজে আছে। জামশেদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। দেখতে পেল তার পাশে খুব ধীরে ধীরে আরেকজন ছেলে স্পষ্ট হয়ে আসছে, হুবহু একই রকম চেহারা। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার পাশে আরেকজন, তার পাশে আরও অসংখ্য। হ্যাঁ, এটি একটি ত্রুটি, নিঃসন্দেহে প্রোগ্রামারের একটি ত্রুটি। জামশেদ চোখ বন্ধ করে ফেলল। না, সে আর দেখতে চায় না। বিশাল এই প্রোগ্রামের ত্রুটিটি স্পর্শ করে পুরো সৃষ্টিজগৎ ধ্বংস করে দিতে চায় না। সে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে, যেন একটু নড়লেই পুরো সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাবে। কতক্ষণ এভাবে বসেছিল সে জানে না। একসময় সে চোখ খুলে তাকালো। চারদিকে অসংখ্য ছেলে, মুখ রক্তাক্ত, থেঁতলানো ঠোঁট, চোখ বুজে আছে যন্ত্রণায়। সবাই স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারা কি সত্যিই আছে, নাকি এটা বিভ্রম? একবার কি ছুঁয়ে দেখবে?
স্পর্শ করবে না ভেবেও জামশেদ তার হাত এগিয়ে দিল ছোঁয়ার জন্য। কি হলো? পুরোটা আবার ধ্বংস হয়ে গেল। আবার চালু করবে? দীর্ঘ সময় নীরবতার পর কে যেন বলল, না, আর ইচ্ছে করছে না।